শ্রাবণের এক গভীর রাত কলকাতার এসএসকেএম হাসপাতালের মর্গের করিডোরে নিয়ন লাইটটা দপ করে জ্বলে উঠেই আবার নিভে গেল। বাইরে একটানা বৃষ্টির ঝমঝম শব্দের সাথে মাঝে মাঝে মেঘ ডাকার শব্দ মিশে এক অদ্ভুত ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। ডাক্তার অনির্বাণ রায় হাতে গ্লাভস পরতে পরতে ক্লান্ত একটা দীর্ঘশ্বাস ফেললেন। ঘড়িতে রাত 2:30। গত 24 ঘণ্টায় 3টে পোস্টমর্টেম করতে হয়েছে। শরীর আর চলতে চাইছে না। কফির ক্যাপে শেষ চুমুক দিয়ে তিনি যখন ভাবছিলেন আজকের মতো ডিউটি শেষ, ঠিক তখনই ইন্টারকমটা বেজে উঠল। খুব জরুরি তলব। পুলিশ কমিশনার অফিস থেকে সরাসরি নির্দেশ এসেছে। হাই প্রোফাইল কেস। অনির্বাণ বিরক্ত মুখে অ্যাপ্রনটা ঠিক করে মর্গের ভারী দরজাটার দিকে এগিয়ে গেলেন। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন লালবাজারের ডিসিডিডি স্পেশাল আইপিএস রুদ্র প্রতাপ সেন। গায়ে ভিজে যাওয়া রেইনকোট, তার নিচ থেকে উকি দিচ্ছে খাকি ইউনিফর্মের কলার। রুদ্রের চোখে মুখে একটা কঠিন ভাব, চোয়াল শক্ত, কিন্তু অনির্বাণ খেয়াল করল তার ছোটবেলার বন্ধু রুদ্রের চোখের কোণে একটা অস্থিরতা কাজ করছে, যা সচরাচর দেখা যায় না। রুদ্রের পেছনে দুজন কনস্টেবল একটা স্ট্রেচার ঠেলে নিয়ে আসছে, যার ওপরে শায়িত শরীরটা সাদা চাদরে আপাদমস্তক ঢাকা। কিরে অনি, তুই ডিউটিতে? রুদ্রের গলাটা অস্বাভাবিক ভারী শোনালো। অনির্বাণ রুদ্রের দিকে তাকালো। কলেজ জীবনের দুই ঘনিষ্ঠ বন্ধু আজ দুই ভিন্ন মেরুতে দাঁড়িয়ে, কিন্তু পেশাগত দায়িত্ব তাদের মাঝে মধ্যেই এই লাশ কাটা ঘরে এক টেবিলে এনে দাঁড় করায়। একজন লাশ কাটে, অন্যজন লাশের খুনিকে খোঁজে। হ্যাঁ, নাইট শিফট। কিন্তু তুই এত রাতে, কেসটা কি? কোনো ভিআইপি? অনির্বাণ জিজ্ঞেস করল। রুদ্র ইশারায় স্ট্রেচারের দিকে দেখালো, তারপর কনস্টেবলদের ইশারায় বাইরে যেতে বলল। ঘর ফাঁকা হলে রুদ্র ধীর পায়ে স্ট্রেচারের কাছে গিয়ে দাঁড়ালো। বডিটা দেখ, তোকে নিজের হাতেই রিপোর্টটা তৈরি করতে হবে। আর শক্ত হ। অনির্বাণ ভ্রুকুসকে চাদরটা সরালো। মুহূর্তের জন্য তার হাতটা কেঁপে উঠল। নিস্তেজ ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা তার বড়ই চেনা। গায়ের রোম খাড়া হয়ে গেল অনির্বাণের। গলার কাছে একটা দলা পাকিয়ে উঠল। দিবাকর, অস্ফুট স্বরে বলল অনির্বাণ। পা দুটো যেন অবশ হয়ে আসছে। হ্যাঁ, আমাদের দিবাকর, আমাদের ডিম। রুদ্রের গলাটা ধরে এলো। কলেজ জীবনে এই দিবাকরকে ওরা ডিম বলে ডাকত। প্রেসিডেন্সি কলেজের হস্টেলে থাকার সময় থেকেই এই নাম। গোলগাল চেহারা আর অল্প বয়সেই মাথায় টাক পড়ে গিয়েছিল, ঠিক যেন একটা সেদ্ধ ডিম। তাছাড়া হোস্টেলের ক্যান্টিনে রোজ ডিমের ঝোল নিয়ে ওর যা আধিক্যতা ছিল, তাতে নামটা পার্মানেন্ট হয়ে গিয়েছিল। সেই হাসি খুশি প্রাণচঞ্চল দিবাকর আজ মর্গের হিমশীতল টেবিলে শুয়ে আছে। কিভাবে হলো? অনির্বাণ নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল। পেশাদার ডাক্তার সত্তাটা তখন বন্ধুর সত্তার সাথে লড়াই করছে। খুন, ঠান্ডা মাথায় খুন, রুদ্র বলল, তার মুষ্টিবদ্ধ হাতটা কাঁপছে। বডিটা পাওয়া গেছে বাইপাসের ধারের একটা জলার কাছে। পকেটে কিচ্ছু ছিল না, মোবাইল, মানিব্যাগ সব গায়েব, যেন কেউ সব প্রমাণ লোপাট করতে চেয়েছে। শুধু একটা জিনিস পাওয়া গেছে। রুদ্র পকেট থেকে একটা জিপলক ব্যাগ বের করল, তার ভেতরে একটা সাদা আস্ত হাঁসের ডিম। অনির্বাণ অবাক হয়ে তাকালো। চোখের জল মুছে সে ব্যাগটা হাতে নিল। ডিম? পকেটে ডিম নিয়ে ঘুরছিল? সেটাই তো রহস্য। দিবাকর ইনভেস্টিগেটিভ জার্নালিজম করত, তুই জানিস? গত কয়েক মাস ধরেও একটা বড় স্ক্যাম নিয়ে ঘাটাঘাটি করছিল। আমাকে বলেছিল, রুদ্র, এমন এক তথ্য হাতে আসছে যা পুরো স্বাস্থ্য দপ্তরের ভিত নাড়িয়ে দেবে। বলেছিল আজ রাতে আমার সাথে দেখা করবে, কিন্তু সেই তথ্য আমাকে দেওয়ার আগেই। রুদ্র থেমে গেল। রাগে তার চোখ জ্বলে উঠল। ওরা ওকে শেষ করে দিল। অনির্বাণ ডিমটার দিকে তাকিয়ে রইল। সাধারণ একটা ডিম, কিন্তু বন্ধুর লাশের সাথে পাওয়া এই বস্তুটি কি কোনো সাধারণ ব্রেকফাস্টের অংশ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর কারণ? পোস্টমর্টেম শুরু করার আগে অনির্বাণ একটু সময় চাইল। রুদ্র বাইরে অপেক্ষা করতে গেল। অনির্বাণের চোখের সামনে ভেসে উঠল 15 বছর আগের দিনগুলো। 3 জন ছিল ওরা, অনির্বাণ, রুদ্র আর দিবাকর। অনির্বাণ ছিল পড়ুয়া, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। রুদ্র ছিল স্পোর্টসম্যান, রাগী আর জেদি, তার লক্ষ্য ছিল আইপিএস হওয়া। আর দিবাকর ও ছিল অদ্ভুত। কখনো কবিতা লিখত, কখনো মিছিলে হাঁটত, আবার ক্যান্টিনে বসে ডিমের ডেভিল খেতে খেতে দুনিয়া বদলানোর কথা বলত। একটা স্মৃতি খুব মনে পড়ল অনির্বাণের। ফাইনাল ইয়ারের আগে ওরা একবার দীঘা গিয়েছিল। সমুদ্রের পাড়ে বসে জ্যোৎস্না রাতে দিবাকর একটা সেদ্ধ ডিম হাতে নিয়ে বলেছিল, জানিস, জীবনটাই ডিমের মতো। রুদ্র হেসে বলেছিল, মানে ভেঙে অমলেট হয়ে যাবে? দিবাকর হেসেছিল, না রে, দেখ, ডিমকে যদি বাইরে থেকে কেউ আঘাত করে ভাঙে তবে জীবন শেষ, আর যদি ভেতর থেকে শক্তি দিয়ে ভাঙে তবে নতুন জীবনের শুরু। আমি চাই আমার জীবনটা ভেতর থেকে ভাঙুক, আমি নতুন কিছু সৃষ্টি করতে চাই। সেই দিবাকর সাংবাদিক হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়েছিল। অনির্বাণ ডাক্তার হলো, রুদ্র পুলিশ। কিন্তু দিবাকরের সেই ভেতর থেকে ভাঙার স্বপ্নটা কি আজ এই মর্গের টেবিলে শেষ হয়ে গেল? মর্গে ফিরে এসে অনির্বাণ কাজ শুরু করল। পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করতে সময় লাগলো ঘণ্টা 2।
মৃত্যুর কারণ বিষক্রিয়া, কোনো এক অজানা নিউরোটক্সিন প্রয়োগ করা হয়েছে, খুব সম্ভবত ইনজেকশনের মাধ্যমে। ঘাড়ের কাছে চুলের আড়ালে সূক্ষ্ম একটা ছিদ্র পাওয়া গেছে, এতটাই সূক্ষ্ম যে সাধারণ চোখে ধরা পড়া অসম্ভব। অনির্বাণ রিপোর্ট তৈরি করে বাইরে এসে রুদ্রর হাতে দিল। পয়জন, খুব হাই গ্রেড, সাধারণ ল্যাবে এটা পাওয়া যায় না। সিআইএ বা কেজিবি যেসব সাইলেন্ট কিলার ড্রাগ ব্যবহার করে, এটা অনেকটা সেরকম। রুদ্র মাথা নাড়ল। বুঝলাম, কিন্তু এই ডিমটা, এর কি কোনো ভূমিকা নেই? অনির্বাণ গ্লাভস পরা হাতে জিপলক ব্যাগ থেকে ডিমটা বের করল। খুব সাবধানে আলোর নিচে ধরল। সাধারণ চোখে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ল্যাবরেটরির হাই পাওয়ার লেন্সের নিচে ধরতেই অনির্বাণের চোখ চমকে উঠল। রুদ্র, এদিকে আয়। ডিমটার নিচের দিকে যেখানে একটু চ্যাপ্টা থাকে, সেখানে মোমের প্রলেপ দিয়ে খুব নিপুণভাবে একটা ফুটো বন্ধ করা হয়েছে। মোমের রং আর ডিমের খোসার রং একেবারে এক। ভেতরে কিছু আছে, অনির্বাণ নিশ্চিত গলায় বলল। ভাঙ, রুদ্র নির্দেশ দিল। খুব সাবধানে সার্জিক্যাল স্ক্যালপেল দিয়ে ডিমের খোলসটা কাটল অনির্বাণ। ভেতর থেকে কোনো কুসুম বা সাদা অংশ বেরোল না। ডিমটা ফাঁপা, তার বদলে ভেতর থেকে বেরিয়ে এলো তুলোয় মোড়ানো একটা ছোট প্লাস্টিকের ক্যাপসুল, আর সেই ক্যাপসুলের ভেতরে একটা মাইক্রো এসডি কার্ড। রুদ্র আর অনির্বাণ একে অপরের দিকে তাকালো। দিবাকর তার ডাকনামের সার্থকতা রেখে গেছে। সে জানত তার বিপদ হতে পারে, তাই সে প্রমাণটা এমন জায়গায় লুকিয়েছিল যেটা তাকে চেনে না এমন কেউ সন্দেহ করবে না, কিন্তু তার বন্ধুরা হয়তো ক্লুটা ধরতে পারবে। ডিম তার নাম, আর ডিমের ভেতরেই তার শেষ বার্তা। তৎক্ষণাৎ রুদ্রর ল্যাপটপে চিপটা ঢোকানো হলো। ফোল্ডারটা এনক্রিপ্ট করা, পাসওয়ার্ড চাইছে। রুদ্র অস্থির হয়ে পায়চারি করতে লাগল। পাসওয়ার্ড কি হতে পারে? ওর জন্মদিন, কোনো তারিখ, ওর মায়ের নাম? অনির্বাণ ভাবছিল। দিবাকরের সেন্স অফ হিউমার ছিল অন্যরকম। ও সবসময় ধাঁধা পছন্দ করত। অনির্বাণ বলল, মনে আছে ও সবসময় বলতো পৃথিবীতে আগে ডিম এসেছে নাকি মুরগি? হ্যাঁ বলতো। তো? ও বলতো উত্তরটা হলো বিবর্তন। ট্রাই কর, ইভলিউশন। রুদ্র টাইপ করল। অ্যাক্সেস ডিনাইড দেখালো। অনির্বাণ আবার ভাবল, আচ্ছা আমাদের সেই দীঘা ট্রিপের কথাটা মনে আছে? ও বলেছিল ভেতর থেকে ভাঙলে জীবন শুরু হয়। ইংলিশে ওটা কি হবে? লাইফ বিগিনস। রুদ্র টাইপ করল। আবার এরার। রুদ্র হতাশ হয়ে টেবিলে একটা ঘুষি মারল। ভাব অনি, ভাব, ও আমাদের জন্যই এটা রেখে গেছে। হঠাৎ রুদ্রর মনে পড়ল দিবাকর ওদের তিনজনকে নিয়ে একটা কোড নাম দিয়েছিল। ওরা যখন একসাথে খেতে যেত, বিল শেয়ার করত, তখন দিবাকর বলতো, আমরা হলাম 3 মাস্কেটিয়ার্স অফ ক্যালকাটা। রুদ্র দ্রুত হাতে টাইপ করল 3 মাস্কেটিয়ার্স। সবুজ আলো জ্বলে উঠল স্ক্রিনে। ফোল্ডারটা খুলে গেল। স্ক্রিনে একের পর এক ডকুমেন্ট আর ভিডিও ভেসে উঠল। যা দেখা গেল তাতে রুদ্র আর অনির্বাণ দুজনেই শিউরে উঠল। শহরের নামী চাইল্ড কেয়ার হাসপাতালের আড়ালে চলছে এক ভয়াবহ ব্যবসা। সেখানে এতিম শিশুদের ওপর নতুন সব ভ্যাকসিনের অবৈধ ট্রায়াল চলছে। আর এই পুরো চক্রের মাথা হল শহরের এক বিখ্যাত ফিলান্থ্রোপিস্ট এবং পলিটিশিয়ান মিস্টার সান্নিয়াল, যার হাসপাতালেই অনির্বাণ কাজ করে না বটে, কিন্তু ভিজিটিং লেকচারার হিসেবে যায়। লোকটা সমাজের চোখে দেবতা, অথচ আড়ালে পিশাচ। ভিডিওর শেষে দিবাকর নিজে পর্দায় এলো। ব্যাকগ্রাউন্ডে সে বলছে হন্তদন্ত হয়ে, যেন কেউ তাড়া করছে, রুদ্র, অনি, যদি তোমরা এটা দেখছো তার মানে আমি আর নেই। এই সান্নিয়াল গ্রুপ বাচ্চাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করছে। ওরা একটা নতুন ড্রাগ ইমিউনো বুস্ট লঞ্চ করতে যাচ্ছে, যার সাইড এফেক্ট মারাত্মক। আমি সব প্রমাণ এখানে দিলাম। আমার ডিম নামটা তোরা হাসাহাসি করতিস, আজ এই ডিমই তোদের পথ দেখাবে। শেষটা তোদের হাতে। গুড বাই বন্ধুরা। ভিডিওটা শেষ হতেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। অনির্বাণের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রুদ্রের চোখ তখন আগ্নেয়গিরি। আজ রাতেই, এক্ষুনি, রুদ্র গর্জে উঠল। সে তৎক্ষণাৎ তার স্পেশাল ফোর্স টিমকে অ্যালার্ট করল। কমিশনারের সাথে কথা বলে স্পেশাল রেইড ওয়ারেন্ট বের করল। অনির্বাণ বলল, আমিও যাব। না অনি, এটা পুলিশ অপারেশন, ওখানে গুলি চলতে পারে, ডেঞ্জারাস হতে পারে। রুদ্র বারণ করল। দিবাকর শুধু তোর বন্ধু ছিল না, আমারও ছিল। আর ডাক্তারি প্রফেশন নামে যে এই কলঙ্ক, এটা মুছাও আমার দায়িত্ব। আমি তোকে মেডিকেল টার্মস, ড্রাগস আর ল্যাবের সেটআপ চিনতে সাহায্য করব। আমাকে নিতেই হবে। অনির্বাণের গলায় এমন একটা জেদ ছিল যেটা রুদ্র উপেক্ষা করতে পারল না। তাকে বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে গাড়িতে তোলা হলো। গন্তব্য সান্নিয়াল ফার্মাসিউটিক্যালসের গোপন গোডাউন, যেটা শহরের উপকণ্ঠে এক পোল্ট্রি ফার্মের আড়ালে চলে। কি অদ্ভুত সমাপতন! পোল্ট্রি ফার্ম, ডিম আর দিবাকর, যেন নিয়তি আগে থেকেই সব লিখে রেখেছিল। ভোর রাতের কুয়াশায় পোল্ট্রি ফার্মটা ভুতুড়ে দেখাচ্ছিল। হাজার হাজার মুরগির ডাক আর কটু গন্ধে বাতাস ভারী।
রুদ্রর নির্দেশে পুলিশ বাহিনী নিঃশব্দে চারপাশ ঘিরে ফেলল। অপারেশন পোচ স্টার্ট। রুদ্র ওয়্যারলেসে নির্দেশ দিল। মেইন গেট ভেঙে ভেতরে ঢুকল পুলিশের আর্মার্ড গাড়ি। গোডাউনের ভেতর থেকে তৎক্ষণাৎ গুলির শব্দ ভেসে উঠল। মিস্টার সান্নিয়ালের প্রাইভেট সিকিউরিটি বাহিনী প্রস্তুত ছিল। শুরু হলো তুমুল গুলি বিনিময়। রুদ্র সামনে থেকে লিড করছিল, অনির্বাণ তার ঠিক পেছনে। ভয়ে বুক কাঁপলেও সে পিছু হটেনি। রুদ্র খুব দক্ষ হাতে কভার ফায়ার দিতে দিতে এগোচ্ছে। অনি, মাথা নিচু করে আমার পেছনে থাক, আমাদের ল্যাবটা খুঁজে বের করতে হবে, রুদ্র চিৎকার করে বলল। ওরা গোডাউনের পেছনের দিকে একটা ভারী মেটালিক দরজার সামনে পৌঁছল। রুদ্র তালাটা গুলি করে ভেঙে ফেলল। ভেতরে ঢুকতেই দেখা গেল এক অত্যাধুনিক ল্যাবরেটরি। বাইরে পোল্ট্রি ফার্মের নোংরা পরিবেশ, আর ভেতরে ঝকঝকে কাঁচের টিউব, মাইক্রোস্কোপ আর বড় বড় ফ্রিজার। ঘরের এক কোণে কয়েকটা খাঁচায় বন্দি কিছু অসুস্থ বানর, আর পাশের একটা কাঁচের ঘরে কয়েকটা ছোট বিছানা। কিন্তু ভাগ্যক্রমে বাচ্চারা সেখানে ছিল না। বোধহয় পুলিশ আসার খবর পেয়ে আগেই সরিয়ে ফেলা হয়েছে। হঠাৎ ল্যাবের অপর প্রান্ত থেকে একজন লোক বেরিয়ে এলো, হাতে অটোমেটিক উজি পিস্তল। মিস্টার সান্যালের ডান হাত, কুখ্যাত গুন্ডার রকি। কেউ নড়বে না, নইলে উড়িয়ে দেব, রকি চিৎকার করল। তার পাশেই একটা বড় কাঁচের কন্টেনার, যার গায়ে লাল রঙে লেখা বায়োহ্যাজার্ড। রকি সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। পিস্তল ফেলো রকি, পুরো জায়গাটা পুলিশ ঘিরে ফেলেছে, রুদ্র শান্ত গলায় বলল, কিন্তু তার বন্দুক রকির দিকে তাক করা। না এসপি সাহেব, আমি মরলে সবাইকে নিয়ে মরব। এই কন্টেইনারে লিকুইড ভাইরাস আছে, একটা গুলি এতে লাগলে গ্যাস লিক করবে আর পুরো এরিয়া শ্মশান হয়ে যাবে। রকি পাগলের মতো হাসতে লাগল। পরিস্থিতি জটিল। রুদ্র গুলি করতে পারছে না, কন্টেইনারে গুলি লাগলে সর্বনাশ। রকির আঙুল ট্রিগারে, যে কোনো মুহূর্তে সে গুলি জ্বালাবে। অনির্বাণ হঠাৎ লক্ষ্য করল রকির ঠিক মাথার উপরে একটা বড় কনভেয়ার বেল্ট আছে, যেটা দিয়ে উপরের তলা থেকে পোল্ট্রির ডিমগুলো নিচের প্যাকিং সেকশনে যায়। বেল্টটা এখন বন্ধ, কিন্তু অনির্বাণের হাতের কাছেই সেটার কন্ট্রোল প্যানেল আর একটা বড় লাল লিভার। অনির্বাণ রুদ্রকে চোখের ইশারা করল। রুদ্র বুঝতে পারল না প্রথমে। অনির্বাণ নিজের হাত দিয়ে ওপরের দিকে ইশারা করল। রুদ্র এবার বুঝল, তাকে রকিকে কথার জালে আটকে রাখতে হবে। রকি, ভেবে দেখো, স্যান্নিয়াল তোমাকে বাঁচাতে আসবে না, তুমি রাজসাক্ষী হলে সাজা কম হবে। রুদ্র কথা বলতে বলতে এক পায়ে এগোল। রকির মনোযোগ রুদ্রের দিকে। সে চিৎকার করে বলল, চুপ কর পুলিশ, আমি কারো দয়া চাই না। এই সুযোগে অনির্বাণ নিঃশব্দে পাশে সরে গিয়ে লিভারটা টানল। ঘর ঘর শব্দে কনভেয়ার বেল্ট চালু হলো। রকি চমকে ওপর দিকে তাকালো, আর ঠিক সেই মুহূর্তে বেল্টের ওপর আটকে থাকা এক ট্রে ভর্তি পচা বাতিল ডিম ঝরঝর করে রকির মাথার ওপর ভেঙে পড়ল। হাজার হাজার ডিমের কাদা আর গন্ধে রকি অপ্রস্তুত হয়ে চোখ ঢাকল। তার হাত থেকে ফসকে গেল কন্টেইনারের গ্রিপ। সেই মুহূর্তের ভগ্নাংশ সময় কাজে লাগালো রুদ্র। তার পেস্তল গর্জে উঠল, নিখুঁত নিশানা। রকির হাতের পেস্তল ছিটকে পড়ে গেল, আর একটা গুলি তার কাঁধে লাগল। রকি যন্ত্রণায় কাতরে মাটিতে লুটিয়ে পড়ল। রুদ্র দৌড়ে গিয়ে রকিকে জাপটে ধরল। পুলিশ ফোর্স হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। অনির্বাণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বায়োহ্যাজার্ড কন্টেইনারটা অক্ষত আছে। সকাল 7টা, বৃষ্টি থেমে গেছে। পোল্ট্রি ফার্ম এখন পুলিশের দখলে। ল্যাবের গোপন কুঠুরি থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে। মিস্টার সান্যালকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে দিবাকরের দেওয়া প্রমাণের ভিত্তিতে। অনির্বাণ আর রুদ্র ফার্মের বাইরে একটা জিপের বনেটে বসে আছে। দুজনেরই শরীর কাদা আর রক্তে মাখামাখি, কিন্তু চোখে মুখে জয়ের আভা। এক কনস্টেবল এসে দুটো কাগজের কাপে চা দিয়ে গেল। রুদ্র চায়ে চুমুক দিয়ে আকাশের দিকে তাকালো। মেঘ কেটে রোদ উঠছে। দিবাকর দেখে যেতে পারল না, অনির্বাণ বলল। ও দেখছে রে, ওপর থেকে দেখছে আর হাসছে। রুদ্র পকেট থেকে সেই প্লাস্টিকের ক্যাপসুলটা বের করল, যেটা ডিমের ভেতর ছিল। জানিসনি, ও জানত ও মারা যাবে, কিন্তু এটাও জানত আমরা হাল ছাড়ব না। অনির্বাণ ম্লান হাসল। আমাদের ডিম শেষ পর্যন্ত আমাদের জিতিয়ে দিল। পচা ডিম দিয়ে ক্রিমিনাল ধরা, এটা শুধু দিবাকরের গল্পেই সম্ভব ছিল। ও মৃত্যুর পরেই প্রমাণ করল ডিম জিনিসটা তুচ্ছ নয়। 3 মাস পরের ঘটনা। শহরের এক নামী রেস্তোরাঁ। রুদ্র আর অনির্বাণ মুখোমুখি বসে আছে। তাদের টেবিলের মাঝখানে একটা চেয়ার খালি রাখা। সেই চেয়ারের প্লেটে রাখা একটা সুস্বাদু একটি ডিমের ডেভিল। স্যান্নিয়াল এবং তার গ্যাংয়ের সাজা ঘোষণা হয়েছে। দিবাকরকে মরণোত্তর সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছে। রুদ্র গ্লাসটা তুলল। টু দিবাকর, দ্য ব্রেভেস্ট অফ আস। অনির্বাণ গ্লাস তুলল। টু ডিম,
যে আমাদের শিখিয়েছে খোলস যতই শক্ত হোক সত্য একদিন বেরিয়ে আসবে। ওরা খেতে শুরু করল, কিন্তু দুজনেরই গলায় খাবার আটকে আসছিল। ছোটবেলার সেই দিনগুলো, হোস্টেলের ক্যান্টিন, দীঘার সমুদ্র সৈকত, সবকিছু আজ বড় বেশি জীবন্ত। হঠাৎ অনির্বাণ বলল, রুদ্র, একটা কথা বলবো? বল। দিবাকর বলেছিল, ডিম যদি ভেতর থেকে ভাঙে তবে নতুন জীবন সৃষ্টি হয়। ও মরে গিয়েও একটা নতুন সিস্টেম তৈরি করে দিয়ে গেল। হাজার হাজার বাচ্চার প্রাণ বাঁচল। ও সত্যিই নিজের কথা রেখেছে। ওর জীবনটা বিফলে যায়নি। রুদ্র জানালার বাইরে তাকালো। কলকাতার রাস্তায় ব্যস্ততা, জীবন চলছে নিজের গতিতে। কিন্তু এই ভিড়ের মাঝে দুজন বন্ধু জানে তাদের আর এক বন্ধু হারিয়ে যায়নি। সে আছে প্রতিটা সত্যের উদ্ঘাটনে, সে আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে। ওয়েটার এসে বিল দিয়ে গেল। রুদ্র বিলটা মেটালো। টিপস দেওয়ার সময় ওয়েটার জিজ্ঞেস করল, স্যার, ওই প্লেটের খাবারটা কি প্যাক করে দেব? কেউ তো খেলেন না। রুদ্র আর অনির্বাণ একে অপরের দিকে তাকালো। তারপর রুদ্র হেসে বলল, না ভাই, ওটা আমাদের বন্ধুর জন্য ছিল, ও খেয়েছে। ওয়েটার অবাক হয়ে খালি চেয়ারটার দিকে তাকালো, তারপর মাথা নেড়ে চলে গেল। হয়তো সে পাগল ভাবল ওদের, কিন্তু তাতে কিছু যায় আসে না। রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো দুই বন্ধু, ডাক্তার অনির্বাণ রায় আর আইপিএস রুদ্রপ্রতাপ সেন। তাদের কাঁধে এখন অনেক দায়িত্ব, কিন্তু তাদের হৃদয়ের এক কোণের আজীবন থেকে যাবে একটা ডিম, যে তাদের শিখিয়েছিল বন্ধুত্বের প্রকৃত মানে এবং পেশার ঊর্ধ্বে গিয়ে মানবতার জন্য লড়াই করার সাহস। রাস্তার মোড়ে একটা বড় বিলবোর্ড, সেখানে দিবাকরের ছবিসহ একটা প্রতিবেদন, সত্যের সন্ধানী সাংবাদিকের জয়। রুদ্র স্যালিউট করল ছবিটাকে। অনির্বাণ মনে মনে বলল, ভালো থাকিস বন্ধু, পরের জন্মে আবার দেখা হবে, আবার কোনো ক্যান্টিনে, আবার কোনো ডিমের ঝোল নিয়ে তর্কে। গাড়ি স্টার্ট দিল রুদ্র। লাল নীল বাতির সাইরেন বাজিয়ে এগিয়ে চলল শহরের ভিড়ে। অনির্বাণ নিজের হাসপাতালের দিকে রওনা হলো। জীবন থামে না, কিন্তু স্মৃতিরা বেঁচে থাকে, কখনো চোখের জলে, কখনো বিপ্লবে, আর কখনো একটা সামান্য ডিমের খোলসে।